বলতেছি যে শেয়ার বাজারে কি কাজটা করবেন না, জীবনেও করবেন না। এই প্যারামিটার যদি আপনি লিখে রাখতে পারেন, কোনোদিন শেয়ার বাজার আপনারে ফকির করবে না, মাঠে আপনারে নামাবে না। এক নম্বরে যেটা হচ্ছে যে জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করবেন না। এখন বলবেন যে ভাই জাঙ্ক শেয়ারের ডেফিনেশন কি, কোথায় পাবো? এখন নর্মালি এই জাঙ্ক শেয়ার গুলাই ম্যাক্সিমামই জেড ক্যাটাগরির হয়। এটা একটা ধরে নিবেন যে ম্যাক্সিমাম জাঙ্ক শেয়ার যেগুলো বলে এগুলো জেড ক্যাটাগরি, মানে এরা কোনো ডিভিডেন্ড দেয় না, কোম্পানির কোনো খোঁজ নাই, কোম্পানি বন্ধ, উৎপাদন বন্ধ, তাইলে জেড ক্যাটাগরিতে যাব না, মানে জাঙ্ক শেয়ারে যাব না। আবার এই কিছু কোম্পানি জাঙ্ক হওয়ার পূর্বেই, জেড ক্যাটাগরিতে যাওয়ার পূর্বেই জাঙ্ক শেয়ার হয়ে যায়। যেমন দেখবেন যে বাংলাদেশের শেয়ার বাজারে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি 1 টাকা বিক্রি হচ্ছে, 1.5 টাকা বিক্রি হচ্ছে, 2 টাকা বিক্রি হচ্ছে। এইরকম শেয়ার আপনার দরকার নাই, আপনি কিনারও দরকার নাই। কারণ এগুলাতে আপনি লোভে হয়তো 5-10 হাজারে লাভ করবেন, কিন্তু যখন লাভটা হওয়ার পরে লোভ বেড়ে যাবে, 5 লাখ 10 লাখ যখন বিনিয়োগ করবেন, সাটাম করে আপনি আটকে যাবেন। তখন ওই যে লাভটা করছেন 5-10 হাজারে, কারণ মানুষের লোভটা সবচেয়ে খারাপ জিনিস। আমি বলি আর আপনি বলেন, সবার মাঝে লোভ আছে। যখন আমি একটা শেয়ারে 5 বার 10 হাজার করে বিনিয়োগ করে লাভ করব, তখন আমি চাবো যে ঠিক আছে 10 লাখ বিনিয়োগ করে দেই, তো তখন যা আটকে যাবেন। এই জন্য জাঙ্ক শেয়ারে বিনিয়োগ করা যাবে না একদম। যে পিনি শেয়ার যেগুলা বলি, 1 টাকা 2 টাকা 1.5 টাকা, এগুলাতে ঢুকেই যাবে না, কথা হচ্ছে এটা। আর জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো আসবে, এগুলা থেকে আপনি 10 হাত দূরে থাকবেন। চাই 1000 কোটি টাকা লাভ করুক, আপনার দরকার নেই, আপনি বাদ দিয়ে দেন। যদি লোভ করেন আপনি ঠকবেনই ঠকবেন। সম্ভবত আমাদের আগের ক্লাসে এক ভাই প্রশ্ন করেছিলেন যে একজন 3টা 4টা বাড়ি করছে শেয়ার বাজার করে, পরে আবার এগুলো বিক্রি করতে হয়েছে, কারণ কি? এই লোভের কারণেই। আর আমরা চাই না যে আপনি শেয়ার বাজারে গিয়ে সাময়িক লাভ করে পরে আবার লসের মধ্যে আসেন, দরকার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা যেটা আমরা বললাম যে আপনি যদি ক্যাপিটাল গেইন হোক আর ডিভিডেন্ডের আশাই হোক, ফান্ডামেন্টাল যাচাই না করে কোম্পানিটা কিনবেন না। যে যতই বলুক, নিউজে আসলে আগে একটু ফান্ডামেন্টাল যাচাই করবেন। ফান্ডামেন্টাল মানে কি? ফান্ডামেন্টাল মানে একদম বেসিক কথাটা আপনি ওই যে আর ওইটা ওয়েবসাইটে দেখার চেষ্টা করবেন যে গত 10-15 বছরে কোম্পানির আয়টা কেমন ছিল, তার কাছে ঋণের পরিমাণটা কেমন, ইপিএস তার বাড়ছে কিনা। যদি দেখেন যে সব নেগেটিভ, লাল আসছে, তাহলে যে যতই বলুক আপনার ওই কোম্পানির দিকে যাওয়ারই দরকার নেই। তাহলে বিনিয়োগ করার পূর্বে এই ফান্ডামেন্টালটা একটু দেখার চেষ্টা করবেন। আর আমরা যেটা বলবো, আপনি যদি দীর্ঘমেয়াদের আশায় থাকেন, যদি নতুন কোনো কোম্পানিও, যেমন ধরেন যে রবি কোম্পানি ভালো করতেছে, এখনো তারা ওই পরিমাণ ভালো করে নাই যে আপনি দীর্ঘমেয়াদে তারা বিশ্বাস করবেন। ধরেন যে আজ থেকে 2 বছর পরে দেখবেন যে তার দামটা আর একটু বাড়বে, ইপিএসটা একটু বাড়বে, আপনি এখন কিনবেন কিনা কিভাবে যাচাই করবেন? তখন আপনি তার ওয়েবসাইটে গিয়ে আরো সিটা দেখবেন, গত 3 বছরেরটা দেখার চেষ্টা করবেন যে অ্যাভারেজে রবি কোম্পানি 3 বছরে কি 12%-এর উপর আয় করতে পারতেছে। যদি পারে তাইলে আপনি বুঝলেন যে কি কোম্পানিটা ধীরে ধীরে সে আরো ভালো করতেছে, অতএব কিনতে পারেন। কিন্তু আজকে তার 10-11% আছে আমাদের বাইরে। আর কেন আমরা বলি যে আপনি কমপক্ষে 12%, ওইটাও কিন্তু আমরা বুঝাইছি যে সুদের হার, দ্রব্যমূল্য, কারেন্সি ডেপ্রিসিয়েশন সবকিছু কিন্তু আপনাদের বোঝানো হয়েছে। অতএব আরো সিটা 12%-এর কমে যদি 5 বছরের গড়ে 5 বছরে 12%-এর কমে থাকে, ওই শেয়ার আপনার জন্য দীর্ঘমেয়াদের জন্য না। চাইলে আপনি ওইটা ট্রেডিং করতে পারেন, অথবা স্বল্প মেয়াদের জন্য কিনতে পারেন, 1 বছর 6 মাসের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদের জন্য ওইটা কিনবেন না। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর যেটা বলি, আর ওইটাও কমপক্ষে যাতে 13% থাকে অ্যাভারেজে। এই দুইটা যদি ফুলফিল না করে, তাইলে কোম্পানিটা আপনি কিনবেনই না। যতদিন না আসে আপনার দরকার নাই, হাজারো কোম্পানি আছে, ওইটাতে আপনার কেনার দরকার নাই। এরপরে কোম্পানির ঋণ। ঋণ যেমন ভালো জিনিস, ঋণ আবার খারাপও জিনিস। তো ওই জন্য আমরা যেটা বলি, ডেট টু ইকুইটি রেশিও, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে তার 2-এর বেশি থাকলে নিবেন না। 1 লাখ টাকা আছে, 2 লাখ টাকার বেশি যদি ঋণ থাকে, ওইরকম কোম্পানি যত ভালোই করুক, যতদিন সে ঋণটা কমিয়ে না আনতে পারতেছে, আপনি ওই কোম্পানিতে যাবেন না। এইটা জিনিস মনে রাখবেন। আর আবারও যেটা বললাম, ওই যে নগদ বিক্রি যাতে করে, কোম্পানি যদি বাকিতে বিক্রি করা শুরু করে, ওই সমস্ত কোম্পানি নেওয়া যাবে না। ওই জন্য আমরা বলি যে কমপক্ষে 70% তার কাছে ক্যাশ ফ্লো আসতে হবে, না হলে ওই কোম্পানি ডিভিডেন্ড দিতে পারবে না, গ্রো করতে পারবে না, ওই কোম্পানি আপনি কিনবেন না। এখন আপনি তাহলে যে কোনো দেশের শেয়ার বাজারে যেই আসে আপনার একটা শেয়ার বলবে, আপনি ওই ওয়েবসাইটে গিয়ে এগুলা দেখেন। যদি দেখেন যে না ভাই ক্রাইটেরিয়া ফুলফিল করতেছে, তখন ওই যে 52 সপ্তাহ নিচে যখন দেখবেন, 200 দিনের নিচে, আপনি ধীরে ধীরে নিতে থাকেন, আপনার কাউরে জিজ্ঞাসা করার দরকার নেই।
এই শেয়ারটা আপনারা জীবনেও ঠকাবে না যদি আপনি এই জিনিসগুলো একটু লক্ষ্য করেন। আর যেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ, আমরা আপনাদের বুঝাইছি যে রেভিনিউ গ্রোথ যদি না থাকে অথবা নেগেটিভের দিকে চলে যাইতে থাকে, তাইলে ওই কোম্পানি আপনি দীর্ঘমেয়াদীর জন্য কিনবেন না। যেমন বাংলাদেশের জুট সেক্টর আছে, বাংলাদেশের পেপার সেক্টরে আছে, এই সেক্টরের কোম্পানিগুলো জীবনেও আপনারা কিনা যাবে না। ইন্স্যুরেন্স সেক্টর আছে, প্রতিটারই মাইনাস, তাইলে ওই সেক্টর গুলাতে আপনার যাওয়ারই দরকার নাই। সিরামিক সেক্টর আছে, সব মাইনাস। এটা ছাড়া যদি বলি আমরা জুতার সেক্টর আছে, দীর্ঘমেয়াদের জন্য বাটা বলেন, এফএক্স বলেন, দীর্ঘমেয়াদে এগুলো আপনারা কিছু দিতে পারবে না, কারণ এগুলার ওই গ্রোথটা কিন্তু নাই। আর ভবিষ্যতে যে তারা বিদেশে এক্সপোর্ট করবে, বাংলাদেশি বাটা বলেন আর এফএক্স বলেন বিদেশে চলে না। তো অতএব ওই কোম্পানিগুলোতে আমরা স্বল্প মেয়াদে ট্রেডিং করতে পারি, 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য ক্যাপিটাল গেইন হবে, বিক্রি করে বের হয়ে যাব। দীর্ঘমেয়াদে আপনি ওগুলো আপনারা কিছু দিবে না। আর ইপিএসটা যাতে কিছুটা হইলেও বাড়তে থাকে, এই বছর যদি 1 টাকা ইনকাম হয়, আগামী বছর একটু বাড়ুক, অন্তত মাইনাসে যাতে না আসুক। মাইনাসে আসলে একটু সাবধান হইতে হবে। আর ম্যানেজমেন্টে যাতে একটু ভালো সুনাম থাকে, ম্যানেজমেন্টে যাতে বদনাম না থাকে। যেমন ধরেন যে বাংলাদেশে সম্ভবত কেডিএস আছে, একটা কোম্পানি আছে চট্টগ্রামের, ওই মালিকের বিরুদ্ধে হাজারো মামলা, 2 নাম্বারই, প্রতারণা, ব্যাংক লোন, অসংখ্য মামলা। তার মানে ওই কোম্পানির ভিতরে যত রিপোর্ট আছে একটাও বিশ্বাস করার মতো না, সব 2 নাম্বারই। তাই ওই কোম্পানিটার আপনার কিনে আপনার লাভ নাই দীর্ঘমেয়াদের জন্য। আপনি স্বল্প মেয়াদে কিনেন, 3 মাসে 6 মাসে পাইলেন, বিক্রি করেন। এখন ধরেন যে বেক্সিমকো ফার্মা আছে, আমাদের সবারই পছন্দ। এখন কথাটা হচ্ছে যে বেক্সিমকো ফার্মার যে ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারধারী যিনি, তার ফ্যামিলিটার মধ্যে আমরা সবাই জানি অবস্থাটা কেমন। এখন ওই রকম কোম্পানিতে আপনি দীর্ঘমেয়াদের জন্য বিশ্বাস করার মতো কোম্পানি কিন্তু না। কিন্তু তারপরেও যদি আপনি কম দামে পান, তখন আপনি নিবেন, ক্যাপিটাল গেইন করে বিক্রি করে যায় বের হবেন। তবে দীর্ঘমেয়াদের জন্য আপনার ডিভিডেন্ড নির্ভর শেয়ার কিন্তু ওইটা না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আসি যে আপনি সবকিছু দিলেন, এরপরে ওভার প্রাইস শেয়ার কিনা যাবে না, সব ঠিক থাকলেও। এখন ওভার প্রাইস আপনি দুইটা জিনিস দ্বারা বুঝবেন। একটা হচ্ছে পি রেশিও দ্বারা, তো আপনি বুঝতেই পারেন 25-এর বেশি গেলে ওই শেয়ার আপনি কিনবেন না। আমরা একটু পরে এই দুইটা একটু দেখায় দিব। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে কোম্পানির ইন্টারনালগত একটা জিনিস আমরা বলি যে ইবি ভাগ ইবিটা, মানে কোম্পানির যে বাজার ভ্যালু। আজকে স্কোয়ার কোম্পানি কিনতে, যদি স্কোয়ারের মালিক যদি বিক্রি করতে চায়, সে বিক্রি করবে ইভি দিয়ে, মানে মার্কেট ক্যাপিটালাইজ, তার যত ঋণ। আর ক্যাশ টাকা সে দিবে না, ক্যাশ টাকা আপনার কাছে আপনি রেখে দিবেন। তাইলে এর বিপরীতে কোম্পানি কত টাকা ইনকাম করে, ওই টাকাটা যাতে 15 বছরের মধ্যে চলে আসে। 15-এর বেশি যদি হয়, তার মানে কোম্পানিটা ওভার প্রাইস, আপনি অপেক্ষা করবেন। কোম্পানি ভালো, সবই ভালো, আপনার ধৈর্য রাখতে হবে। এখন আমরা এই ইবি ভাগ ইবিটা মাঝে মধ্যেও কি হইতে পারে, বা ইপি রেশিও মাঝে মধ্যে 25-এর বেশি হইতে পারে। এখন তো বাংলাদেশের শেয়ার বাজার নিম্নমুখী, এখন হবে না। আগামী 2-4 বছরে ধরেন যে 2009 সালের মতো যদি অনেক বৃদ্ধি পায়, তখন আপনি পি রেশিও দেখে লাভ হবে না। আপনার একটা প্যাগ রেশিও বলে একটা কথা আছে, ওইটা একটু দেখতে হবে। প্যাগ রেশিও কিছুই না, প্যাগ রেশিওটা হচ্ছে এই যে আমরা পি রেশিও যেটা ধরলাম যে 25 টাকা ইনকাম, 1 টাকা ইনকাম করার জন্য 25 টাকা দেই। এখন ধরেন যে এটা যদি এখন 40 হয়, তখন স্বাভাবিকভাবে আপনি বলবেন যে ভাই এটা তো অনেক দাম, কারণ 1 টাকা ইনকাম করার জন্য তার 40 টাকা লাগতেছে। তো তখন আমরা বলি যে তাইলে তার গ্রোথ রেটটা কত, প্রতি বছর সে কত পার্সেন্ট হারে বাড়তেছে। যদি দেখি যে তার গ্রোথ রেটটা বেশি, যে ধরলাম যে গ্রোথ রেট হচ্ছে 20, তাইলে কাটলে কত আসলো 2। এই 2 আসা মানেও কোম্পানিটা ওভার প্রাইস। এটা 1-এর নিচে আসতে হবে। তার গ্রোথ রেট তাইলে কত হইতে হবে, কমপক্ষে যদি আমরা দেখি মোটামুটি যদি 30 দেই তাহলে ঠিক আছে। তাইলে পি রেশিও মাঝে মধ্যে বেশি হইতে পারে, তখন আমরা দেখবো তাহলে কোম্পানি কত হারে গ্রো করতেছে যে সবাই তারে কিনতেছে। এখন আমরা দুইটা কোম্পানি দেখার চেষ্টা করি। সম্ভবত একটা হচ্ছে আমাদের কোহিনুর, সম্ভবত আরেকটা সম্ভবত আমাদের যে কোম্পানিটা আছে সেটা হচ্ছে ইউনিলিভার, যদি ভুল না হয়। জাস্ট আমরা একটু কোহিনুরটা দেখার চেষ্টা করি। তার পি রেশিও দেখবেন অনেক বেশি, এটা ছাড়া ইউনিলিভারটারও অনেক বেশি। তাহলে এইরকম শেয়ার যদিও ভালো, কিন্তু আপনি আপনার জন্য ভালো না, আপনারও অপেক্ষা করতে হবে। তো কোহিনুর আপনি দেখেন 511 টাকায় বিক্রি হচ্ছে বাজারে, তার পি রেশিও 31.56। তাইলে এখন যত ভালোই কোম্পানি হোক, আপনি এই ওভার প্রাইসে কিনে আপনি লাভবান হইতে পারবেন না। তাহলে কি করা যাবে না, এইটা কিনা যাবে না এই জন্যই, কারণ তার পি রেশিওটা অনেক বেশি। এইটা হলো 1 নাম্বার কারণ।
এখন যদি আপনি ইউনিলিভারটাও দেখেন, ইউনিলিভার ইউনিভার্সাল 2100 কত টাকা বিক্রি হচ্ছে আমাদের, 2153 টাকায়। তার পি রেশিও দেখেন প্রায় 50-এর কাছাকাছি। তার মানেটা কি, এই কোম্পানিটা ভালো, সবই ভালো, কিন্তু আপনার জন্য না। আজ যেমন গতকালকে তারা 52 টাকায় কি দিছে, ডিভিডেন্ড দিছে। কথা হচ্ছে যে 2153 টাকায় আপনি 52 টাকা ডিভিডেন্ড দিয়ে আপনার হবেটা কি? তার মানে কি হয়েছে, কোম্পানিটা মানুষ যেমন পছন্দ করে কিনছে, তার বিপরীতে ইনকামটা বাড়াইতে পারে না। এটাই হচ্ছে তার সমস্যা। তাহলে আপনারা বুঝতে পারলেন, ভালো কোম্পানিও ওভার প্রাইসে কিনা যাবে না। ম্যাক্সিমাম 25, যদি 25-এর বেশি যায় আপনি কিনবেন না, আপনি টাকা জমা করে রাখেন, থাক, যতদিন আপনার কোনো কোম্পানি আসতেছে না আপনার ব্যাংক সেভিং অ্যাকাউন্টে টাকা পড়ে থাক। এই যদি কয়েকটা সূত্র মনে রাখতে পারেন, তাইলে আমরা আশা করব যে আপনি শেয়ার বাজারে জীবনেও লস করবেন না, দীর্ঘমেয়াদে আপনি টিকে থাকতে পারবেন। আশা করি যে এই জিনিসগুলো আপনি বুঝতে পারছেন, না বোঝার কোনো কাজ নাই। এখন যেই অলরেডি আমরা সূত্রগুলা যদি আপনাদের প্রয়োগ করে ওই ওয়েবসাইটে কিছু, আজকেও আবার কিছু শেয়ারের নাম দেই, তারপরে আমরা আরো কিছু বলে দিব। তা আবার যেটা বলবো যে এটার মাধ্যমে আপনি যেটা করবেন, অন্তত প্রতি 3 মাসে একবার করে যাচাই করার চেষ্টা করবেন, যেহেতু প্রতি 3 মাসে রিপোর্ট আসে, প্রতিটা কোম্পানির আর্নিং রিপোর্ট আসে, সবকিছু আসে। মানে যেগুলো আপনি 5-10 বছর ধরে সিলেক্ট করলেন, ওগুলো আপনি খাতার মধ্যে নামগুলো লিখে নিলেন যে এই কোম্পানি আমি নিব। আর পরে যখন আপনি প্রতি 3 মাসে দেখবেন, তখন আর 5 বছরের অ্যাভারেজ দেখবেন না, তখন শুধু কি দেখবেন, 1 বছর করে দেখবেন। তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোম্পানিটার প্যারামিটার গুলা ঠিক আছে কিনা। তো এখন আমরা স্ক্যানারে যদি যাই, তো এই 5 বছর অ্যাভারেজ ব্যবহার করবেন শুধুমাত্র প্রাথমিক যাচাইয়ের জন্য। যখন আপনি কোম্পানি সিলেক্ট করে নিলেন আর প্রতি 6 মাস বা 3 মাসে যাচাই করার জন্য অ্যাভারেজ নিবেন না, তখন শুধু কি নিবেন, তখন আপনাকে জাস্ট, আমরা যদি আবার দিয়ে দিই এখানে, জাস্ট এই আরওসি আর এইগুলো 1 বছরের নিবেন, এর বেশি না। কারণ আপনি 5 বছরের অ্যাভারেজ দেখলে তো আর তখন বুঝবেন না কোম্পানির ঋণ বাড়তেছে না কমতেছে। তাহলে আমরা প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পর, এর আগেও দেখাইছি, আমরা এখান থেকে কি করব, আমাদের শেয়ার বাজারটা সিলেক্ট করার চেষ্টা করব। প্রথমে আমরা ক্রাইটেরিয়া দিয়ে দেই আর ও সিই, সহজ কথা হচ্ছে এটা, আর ও সি দিলাম, দিয়ে আমরা এই যে 5 বছরের অ্যাভারেজটা নিব, তাইলে মোটামুটি বুঝতে পারবো। তো এখানে দিয়ে আমরা যদি স্ক্যানিং করি, দেখি যে কতটা কোম্পানি আসার চেষ্টা করে। আমরা আজকে সর্বনিম্ন রাখবো, 12%ই রাখবো, যেটা আমরা বলছি যে 12%ই। কারণ এই কোম্পানিগুলোর বাইরে আপনার যাওয়ার দরকার নেই। এখন এখানে টোটাল 250টাই আসছে, তো এটার মধ্যে আমরা এখন 12টা দিয়ে দেই, যে আমার 12%-এর নিচে যেগুলো আছে ওই কোম্পানি আমার দরকার নেই। সহজ কথা হচ্ছে এটা, আপনি বাদ দিয়ে দিবেন। তো বাদ দিলে আমরা 83টার মতো কোম্পানি পাচ্ছি। তো এখন আমরা এটার মধ্যে বলতেছি যে আরো এটাও নিব আমরা এভারেজে 5 বছরের, যে আরো 5 বছরের নেওয়ার পরে আমরা এখানে 13% দিব, যে আমার 13%-এর নিচে যদি থাকে ওই কোম্পানি বাদ যাক। তাইলে দেখেন আরো কমে যাবে, 83 থেকে মোটামুটি 28টা কোম্পানি চলে আসছে। তাইলে দেখেন যে এই 28টা কোম্পানি আসার পরে, যেহেতু আমরা এই শেয়ারগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে, পাশাপাশি হচ্ছে আমাদের ওই যে স্বল্প মেয়াদে 6 মাস 1 বছরের জন্য বিনিয়োগ করব, তাই কোম্পানির সংখ্যা কিন্তু বেশি থাকবে, বা এই কোম্পানিগুলো আপনি ওয়াচ লিস্টে রাখবেন। তো এরপরে আমরা ডেট টু ইকুইটি দেখবো, যে যে কোম্পানিগুলো 2-এর বেশি ঋণ আছে ওইগুলো আমরা বাদ দিয়ে দিব। দেখার চেষ্টা করি, কিছু কোম্পানি দেখবেন যে অনেক পরিমাণ ঋণ আছে। জাস্ট একটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে কত পার্সেন্ট ঋণ আছে। ডেট টু ইকুইটি যদি দেখেন, যে ধরেন আমাদের কিছু কোম্পানি যদি 4%, কিছু তো 20% পর্যন্ত আছে ঋণ, তো ওই সমস্ত কোম্পানি আমাদের দরকার নাই, আমরা ম্যাক্সিমাম 2 দিয়ে রাখি। যদিও আমরা বলছি দীর্ঘমেয়াদী হইলে 0.5 বা 1-এর নিচে রাখবো।